আচ্ছা, আমরা স্টেটমেন্ট নিয়ে কথা বলছিলাম। কন্ডিশন আমরা আপনাদের বলেছিলাম যে নেস্টেড স্টেটমেন্ট আসলে সাদ্দাম নেস্টেড স্টেটমেন্ট নিয়ে কাজ করতে বলেছিলাম অ্যাকচুয়ালি। আচ্ছা, আমরা জাস্ট ইফের বিষয়টা আগে ধরে নেই। ইফ এলস এগুলো একটু জানি। তো এই কন্ডিশনটা কি, ফলস অর ট্রু? 250 ট্রু, তাই না? আচ্ছা, এখন আমি আরেকটা সিচুয়েশন হ্যান্ডেল করতে চাচ্ছি। যে মনে করেন যদি এ বি এর চাইতে বড় হয় একটা আউটপুট দিব, আর যদি না হয় তাহলে আমি আরেকটা আউটপুট দিব। তখন এখানে আমি লিখে রাখবো এলস। হ্যাঁ, এবং এলসটার ক্ষেত্রে আমি জাস্ট আউটপুট শো করছি $a is less than $. তাহলে কি হচ্ছে, $a is greater than b, $a is less than b। এখন ঘটনা হচ্ছে আমার কন্ডিশন অনুযায়ী a গ্রেটার দেন, আমার আউটপুটটা দেখাবে কি গ্রেটার দেনই, তাই না? তাই কি না? আমার আউটপুটটা কিন্তু গ্রেটার দেন দেখিয়েছে। আমার আউটপুটটা গ্রেটার দেন দেখিয়েছে। দেখেন 250 is greater than 200, বাট আমার যদি কন্ডিশনটা ফলস হয়, $190 দিচ্ছি, আমার আউটপুট হবে কি 190 is less than 200। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। নিপা ক্লাসে আসেন না কেন? আচ্ছা, ইফ এলস আমরা দেখেছি, এবার আমরা দেখব বেসিক্যালি ইফ এলস ইফ এটা কেমন দেখতে। ইফ কন্ডিশন না বুলিয়ান? বুলিয়ান না। তারপর এলস ইফ, এখানেও থাকবে কি স্ট্রাকচার অনুযায়ী। হ্যাঁ, আপনি কন্ডিশন ইউজ করতেই পারেন, আমার দরকার কি বুলিয়ান ভ্যালু। দেন এলস ইফ, আবার কি বুলিয়ান, দেন ফাইনালি এলস। ক্লিয়ার? ফাইনালি বসছে কি এলস। সো কি কি হলো, যে আমার এই এলস ইফ নাম্বার অফ হতে পারে, কতগুলো হবে তার কোনো লিমিট নেই। পিএসপি কোনো লিমিট সেট করে নাই যে কতগুলো এলস ইফ আসবে। যে যে জায়গাগুলোতে বুলিয়ান বলেছি সেই জায়গাগুলোতেই ভেরিয়েবল কন্ডিশন
অথবা কি ভেরিয়েবল, অথবা কি অ্যারের ইন্ডেক্স যা বুলিয়ান ভ্যালু ধারণ করে, অথবা কি ফাংশন বসতে পারে যা বুলিয়ান রিটার্ন করে। ওকে, আচ্ছা, এই সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল হবে, কিভাবে ইফ এলস ইফ কাজ করে? প্রথমত যে রুলসটা আপনারা মনে রাখবেন, যদি সবগুলো কন্ডিশন ফলস হয় এলস এক্সিকিউট হবে। আমার সকল কন্ডিশন ফলস, উপরে যতগুলো কন্ডিশন আছে সব ফলস, কি এক্সিকিউট হবে? এলস। রিপিট করছি, এক্সিকিউট হবে এলস। না, এটা হওয়ার কথা হচ্ছে আমরা কারেক্ট সিনট্যাক্স লিখি নাই। এখন ইফ এলস ইফে এলস লেখাটা ম্যান্ডেটরি না। আবারও রিপিট করছি, ইফ এলস ইফে এলস লেখাটা ম্যান্ডেটরি না, এলসটা লেখার প্রয়োজন পড়ে না বা ম্যান্ডেটরি না, বাট চাইলে আমরা এলস লিখতে পারি। এক নম্বর আমি রুলস বলছিলাম যে সকল কন্ডিশন যদি ফলস হয়ে যায় তাহলে এলস এক্সিকিউট হবে। সেকেন্ড কন্ডিশনটা কি? অত্যন্ত ইম্পর্টেন্ট। সেকেন্ড কন্ডিশন হচ্ছে ফার্স্ট ট্রু কন্ডিশনটা এক্সিকিউট হবে। যে কন্ডিশনটাই ট্রু, প্রথম যে কন্ডিশনটাকে ট্রু পাবে সেটাই রান হয়ে যাবে। প্রথম যে কন্ডিশনটাকেই ট্রু পাবো সেটাই কি হয়ে যাবে? রান হয়ে যাবে। তো যদি এই প্রথম কন্ডিশনটা ট্রু হয় তাহলে এটা এক্সিকিউট হবে, এটা যদি ফলস হয় তাহলে পরের কন্ডিশন চেক করবে, সেটা যদি ট্রু হয় সেটা রান হবে। রাইট? ফর এক্সাম্পল, আমার এই তিনটা কন্ডিশনই ট্রু, তিন জায়গাতেই কি ঢুকবে? একটাতে, প্রথমটাতে ঢুকলে বাকিগুলোতে কি আর যাবে? বাকিগুলোতে যাবে না। ক্লিয়ার সবাই? কোথায়? না, এই কন্টিনিউটা কাজ করে সুইচের ক্ষেত্রে, ইফ এলস ইফে কাজ করবে না। সেকেন্ডটা এক্সিকিউট হবে, মানে প্রথম থেকে দেখতে দেখতে যাবে। প্রথমটা ট্রু হলে প্রথমটা না হলে দ্বিতীয়টা দেখবে, দ্বিতীয়টা না হলে তৃতীয়টা দেখবে। যদি সবগুলো ফলস হয় এলসে যাবে, আর যখন যেটাকে ফার্স্টেই ট্রু পাবে সেটাই এক্সিকিউট হবে। ওকে, সো তাহলে আমি এখন একটা যদি কারেক্ট সিনট্যাক্স লিখি যে $a greater than $b এরর আসছে কেন উপরে? মিসিং আছে।
all conditions are false ঠিক আছে সো দেখেন আমাদের রুলস অনুযায়ী আমাদের এখানে কি কি ছিল a 190 b 200 c 300 সে অনুযায়ী a গ্রেটার দ্যান b এটা ফলস ফলস না b গ্রেটার দ্যান c ফলস c গ্রেটার দ্যান b ট্রু তাই না c গ্রেটার দ্যান b ট্রু না দেখেন c গ্রেটার দ্যান b ট্রু তার মানে এটা এক্সিকিউট হবে c 300 ইজ গ্রেটার দ্যান 200 আমরা যদি আউটপুট দেখি আউটপুটে আসবে 300 ইজ গ্রেটার দ্যান 200 ওকে এখন উপরের সবগুলো কন্ডিশন ফলস এই কন্ডিশনটা ট্রু পাওয়াতে এটাকেই এক্সিকিউট করেছে নাইস নাও আমি 200 দিচ্ছি তাহলে প্রথম কন্ডিশন কি ট্রু a ইজ গ্রেটার দ্যান b ট্রু হবে না আচ্ছা তাহলে কি নিচের দিকে যাবে নিচের দিকে কিন্তু যাচ্ছে না ওকে এখন আমি b গ্রেটার দ্যান c এটা ফলস a গ্রেটার দ্যান b এটাও ফলস আর c লেস দ্যান b রাইট তাহলে কি হবে আমার কিন্তু ভ্যালু অনুযায়ী সবগুলো কন্ডিশনই কি হয়ে গেছে ফলস তাহলে কি আউটপুট আসার কথা অল কন্ডিশনস আর রাইট তাহলে আমরা সিচুয়েশন দেখলাম চারটা স্পেসিফিক জিনিস যে আমরা যখন স্টেটমেন্ট লিখব বিশেষ করে কন্ডিশনাল স্টেটমেন্ট আর সেটা যদি হয় ইফ এলস ইফ ইন দ্যাট কেস আমরা যে কাজগুলো করব যে জটিল কোনো সিনারিও হ্যান্ডেল করতে গেলে আমরা সেখানে ইফ এলস ইফ এ ইউজ করব সিচুয়েশন গুলোকে কন্ডিশনে রূপান্তর করব এবং সেটাকে ভেঙে ফেলবো কি দিয়ে ইফ এলস ইফ দিয়ে ওকে দেন এবার আলোচনায় আসি সুইচ কেসের ওকে আমরা এখন সুইচ কেস নিয়ে কথা বলবো সুইচ কেস সিম্বল ভ্যালুর উপর কাজ করে এখানে লাইক আমি ওয়ান একটা ভ্যালু ধরে রেখেছি সুইচ $i সে অনুযায়ী কেস মনে করেন 1 আমি লিখছি ইন কেস 1 দেন হবে কি ব্রেক ডিফল্ট
ওকে, একটু খেয়াল করেন, এই ডিফল্টটা বেসিক্যালি এলস এর মতো, যে কোনো কিছুর মধ্যে না পড়লে কি হবে, ডিফল্টে চলে যাবে, আর যখন যার সঙ্গে মিলবে সেখানে চলে যাবে। যার সঙ্গে মিলবে বলতে এই যে আই আমি দিয়েছি না, এই আয়ের ভ্যালু যদি কেসের সঙ্গে মিলে যায় সেই কেসের ভেতরের কোডগুলো এক্সিকিউট হবে। এইটা হচ্ছে কেসের ভেতরের কোড। লাস্ট লাইনটা হচ্ছে ব্রেক। ব্রেক মানে কি, বের করে দাও কেস থেকে, বুঝতে পেরেছেন? সো এই যে লাইনটা, এখানে 1 লাইন, 100 লাইন, 1000 লাইনও থাকতে পারে। এর ভেতরে ইফ আসতে পারে, ইফ এলস আসতে পারে, ইফ এলস ইফও আসতে পারে। ইচ্ছে মতো আমি কোডিং এখানে করতে পারি। জাস্ট আমি সিঙ্গেল লাইন একটা স্টেটমেন্ট দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে এই স্টেটমেন্টটা এভাবে কাজ করে। ক্লিয়ার সবাই? ওকে, এখন আমি যখন বলছি যে কেসগুলো দেওয়া হলো, এটা নির্ভর করবে ভেরিয়েবল আয়ের ভ্যালুর উপরে। এই আয়ের ভ্যালু ইনপুট থেকে যেতে পারে, সরাসরি দেয়া থাকতে পারে, সিস্টেম থেকে নিতে পারে। মনে করেন আমি একটা প্রোগ্রাম দিয়ে রেখেছি, যখন যে দিন, সে দিনের উপর বেস করে আমাকে একটা নোটিফিকেশন দেবে। আমি যখনই আমি ওই ওয়েব পেজটাতে যাব, আমাকে বড় করে দেখাবে, ওয়েলকাম জানাবে, আজকের দিন, আজকের ডেট দিয়ে, রাইট? তো সিস্টেম থেকে ডেটটা নেবে, ওই কেস অনুযায়ী যাবে এবং আউটপুটটা আমাকে শো করবে। প্রোগ্রামিং এর মাধ্যমে আমি আমার মেশিনের ডেট পিক করতে পারি, টাইম পিক করতে পারি। বোঝা যাচ্ছে যে সে অনুযায়ী আমাকে কেস বানানো আছে। অথবা কমান্ড দিচ্ছি কম্পিউটার থেকে, যে কমান্ডটা দেওয়া হচ্ছে তার উপর বেস করে আউটপুট তৈরি করা আছে। ক্লিয়ার? দেয়া থাকবে। ডেট বলতে আমি হয়তো 7 দিনের জন্য 7টা কেস তৈরি করে রাখতে পারি, 7 ডেজ। হ্যাঁ, 30 দিনের জন্য 30টা ডেটের জন্য 30টা কেস আমি তৈরি করে রাখতে পারি। বিষয়টা বোঝা যাচ্ছে? অথবা আমি 12 ঘন্টার জন্য 24 ঘন্টার জন্য 24টা মেসেজ আমি তৈরি করে রাখতে পারি। ক্লিয়ার? সো যেহেতু আমার আয়ের ভ্যালু 2, আমি বলি 2 দিচ্ছি, তাহলে আমি কোথায় ঢুকবো? আমি দেখছি ইন কেস 2 সরাসরি যাচ্ছে। আচ্ছা, এখানে যদি 20 দেই তখন 20 নামে কোনো কেস আছে? 20 নামে কোনো কেস নেই, চলে যাচ্ছে কি ডিফল্ট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা 4টে স্টেটমেন্ট শিখলাম, বাকি থাকলো আর আমাদের আরো 4টা স্টেটমেন্ট, বেসিক্যালি সেগুলো রিপিটেড স্টেটমেন্ট আর ইন্টারেস্টিং টাইপ, যার কাজ মূলত মনে করেন আপনি পরপর 2টা কেস ইউজ করতে চাচ্ছেন বা এক্সেস করতে চাচ্ছেন, ব্রেকটা তুলে দিলেই কিন্তু এটা কন্টিনিউ হয়ে যাবে। আমি ব্রেকটা তুলে দিয়েছি, লাইক আমার আয়ের ভ্যালু হচ্ছে 2, না 2 আর ডিফল্ট হবে না, দেন 2 আর 3 হয়েছে। খেয়াল করেছেন? পরেরটা কন্টিনিউ হয়ে যাবে। আমি যদি ব্রেক না করি তাহলে সে পরের কেসগুলো এক্সিকিউট করতে থাকবে। না, কেস 3 তে যেহেতু ব্রেক করা আছে, সে আর 4 এ যায় না। যদি এখানে ব্রেক না থাকতো সে 4 এ চলে যেত। যদিও কেস 3 তে মেলে না, হ্যাঁ, কারণ 2 করার পরে আমি ব্রেক আর দেই নাই, সো 3 অটোমেটিক সে ঢুকে গেছে। বুঝতে পেরেছেন? এই জন্যই মূলত ব্রেকটাকে ইউজ করা হয়। আচ্ছা, কারো কোশ্চেন আছে 4টা স্টেটমেন্ট নিয়ে? কার্লিটাই বেটার, এটা গুড প্র্যাকটিস। হ্যাঁ, অ্যাপ্লিকেশন প্র্যাকটিস, বেসিক্যালি 2 ধরনের প্র্যাকটিস হয়, একটা হচ্ছে একাডেমিক প্র্যাকটিস আর একটা হচ্ছে কি প্রফেশনাল প্র্যাকটিস। সফটওয়্যার ডেভেলপমেন্টে ম্যাক্সিমাম কেসেই কার্লি ইউজ হবে বা হয়, আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টে যাচ্ছি, আর যখন আমি সুডো কোড লিখছি কোন একটা প্রোগ্রামে, তখন আমি ওই কোলন, এন্ড এই বিষয়গুলো লিখব। আচ্ছা, আমরা এবার রিপিটেড স্টেটমেন্ট নিয়ে কথা বলবো। ওকে, রিপিটেড স্টেটমেন্ট, লুপ, ফর, while, do while, for each, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তাহলে আমরা, আচ্ছা অ্যানাউন্সমেন্টটা তো হয়েছে না, আগামী সোমবার পরীক্ষা হচ্ছে,
সোমবার সকাল 9টায়। সোমবার সকাল 9টায় পরীক্ষা হবে। 32-33 জন পরীক্ষা দেবে, 16 জন করে আমরা হয়তো পরীক্ষাতে বসাবো, অথবা 20 জন 16 জন করে পরীক্ষাতে বসাবো। সবাই চলে আসবেন, কারণ হচ্ছে আসলে অ্যাটলিস্ট কিছুটা বসে প্রিপারেশন করা যাবে আশপাশে সবার সাথে আলোচনা করে, রাইট? হ্যাঁ, রেজিস্ট্রেশন না, আপনাদেরই রি এক্সামিনেশন, যেহেতু আপনাদেরই পরীক্ষা হবে। যারা পাস করছে তাদের কি আসার দরকার আছে? আসলে ভালো, তাদেরকে আপনারা হেল্প করতে পারবেন। হ্যাঁ, এক্সাম অ্যাটেন্ড করতে দেবে না, ওটা আপনারা হেল্পের জন্য আসতে পারেন, মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, ও আসলে 40 দিবে। আচ্ছা, শনিবারে আমার আমার সাথে দেখা করতে পারবেন। আমি আগে ওর ইন্টারভিউ নিব, তারপরে পরীক্ষা নেব। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, পড়াশোনা করেছে কোথায়? পাশ করেছে কবে? 13তে। আচ্ছা, ওকে আসতে বলবো, ল্যাপটপ নিয়ে আসতে বলবো। হ্যাঁ, শনিবারে এসে দেখা করে যায়, তারপরে সোমবারে পরীক্ষা দেবে। রোববারে ক্লাস হবে, তাহলে আমাদের ল্যাপটপে পরীক্ষা দেবে। প্রত্যেকে নিজস্ব ল্যাপটপ নিয়ে আসবেন, যেহেতু আমাদের শর্টেজ আছে আজকে। হ্যাঁ হ্যাঁ, কারণ অ্যাটলিস্ট সিভিটা তার নিয়ে আসতে হবে। ঠিক আছে? আর পরীক্ষাটা অ্যাটেন্ড করেন আপনারা দুইজন, রায়হান আর ফাহাদ না? গতদিন এরা অনেক আলোচনা করেছে পরীক্ষা পাস করার জন্য। দীপু পাস করা যায় নাই কিন্তু, হ্যাঁ, পাস করতে হবে। তো এই এরা কি করেছে, অ্যাটলিস্ট এই 2-3 দিন একটু পড়াশোনা করেন, আশা করছি যে আপনারা নেক্সট এক্সামে ভালো করবেন। আমি বুঝতে পেরেছি। আপনার পাস সালটা কত রাসেল? ফার্স্ট সিনিয়র। কোন সাবজেক্ট? ফিলোসফি। ওটা তো সায়েন্সের সাবজেক্ট না। আচ্ছা, আপনাদের দুজন নিয়ে একটু গন্ডগোল আছে। যাই হোক, ওরা 6 জন আসবে, কথা হচ্ছে। সবগুলোতেই দিতে হবে, রিটেক আবার সবটাতেই করতে হবে। বাই দ্য ওয়ে, রোববারে ক্লাস আছে। আপনারা, আমি আজকে 12টায় ক্লাস শেষ করব, 1 ঘন্টা সময় দেব নুসরাতকে লেকচার দেওয়ার জন্য। আজাদ, তারপরে হচ্ছে ওরা একটু আপনাদের সাথে আলোচনা করবে কি ধরনের পরীক্ষা, এক্সাম কিভাবে প্রিপারেশন নেবে, এবং সেটা টুকে নিয়ে অবশ্যই আমাদের গ্রুপে দিয়ে দেবেন হেল্পের জন্য সবার, যাতে পরীক্ষাতে সবাই ভালো করতে পারে। আমি বুঝতে পেরেছি। সো সোমবারে পরীক্ষা ফিক্সড হয়ে গেছে, যারা উপস্থিত হয় নাই তাদেরকে উপস্থিত হতে হবে। যার রিপিটেড স্টেটমেন্ট নিয়ে কথা বলছি এখন। পিএইচপি তে রিপিটেড স্টেটমেন্ট বা অন্যান্য সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে রিপিটেড স্টেটমেন্ট আছে। রিপিটেড স্টেটমেন্ট গুলোর কাজ হচ্ছে একটা পার্টিকুলার ব্লকের কোড গুলোকে বারবার করে এক্সিকিউট করা। একটা পার্টিকুলার ব্লকের কোড, এখানে লাইন অফ কোড আছে, যাকে সে কি করতে থাকে, রিপিটেডলি এক্সিকিউট করতে থাকে, এই ব্লকটাকে বারবার রিপিট করতে থাকে। এটা অবশ্যই রিপিট করার তার ধরন বরণ চলন আছে, তাই না? কোথা থেকে শুরু করবে, কিভাবে চলবে, কোথায় গিয়ে শেষ করবে, সবকিছু বলা থাকবে। কোথায় কিভাবে বলা থাকবে সেটা নির্ভর করছে কার উপরে? স্টেটমেন্ট গুলোর উপরে, স্টেটমেন্ট গুলোর সিনট্যাক্সের উপরে। সো পিএইচপি তে 4 ধরনের রিপিটেড স্টেটমেন্ট আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে ফর, while, do while আর
for each আমার যে চারটা রিপিটেড স্টেটমেন্ট আছে অন্যতম কি ফর while do while আর for each চারজনের সিনট্যাক্স চার রকম বাট কাজ কি সেম এটা বললে হয়তো একটু ভুল হবে কাজ সেম বলতে হ্যাঁ একই কাজ সে বারবার করছে এটা ঠিক বাট বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্টেটমেন্ট গুলো ইউজ করা হয়ে থাকে যেমন ফর এর জন্য একটা নির্দিষ্ট ধরনের কাজ ফর দিয়ে ডেটাবেস হ্যান্ডেল করার জন্য আমরা ইউজ করে থাকি while for each স্পেশাল কন্ডিশন হ্যান্ডেল করার জন্য ইউজ করে থাকি do while নেস্টেড লুপ হ্যান্ডেল করার জন্য ইউজ করে থাকি for রাইট সো রিপিটেড স্টেটমেন্ট গুলোর ক্ষেত্রে নেস্টিং যখনই আসবে তখন আমরা ইউজ করব কি for ডেটাবেস হ্যান্ডেলের জন্য while অথবা কি for each সো do while কি স্পেশাল কেসের জন্য ডেফিনেটলি এখানেও কি আমাদের কারেক্ট পজিশনের জন্য কারেক্ট স্টেটমেন্ট চুজ করতে হবে আবারো বলছি কারেক্ট পজিশনের জন্য কারেক্ট স্টেটমেন্ট আমাদের চুজ করতে হবে হ্যালো হ্যালো হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বুঝতে পারছি না আপনার কথা ভয়েস পাচ্ছেন না আচ্ছা আচ্ছা আমি দেখছি ওয়ালাইকুম আসসালাম আচ্ছা সো আমি যখন আমার রিপিটেড স্টেটমেন্টে আছি ফর while do while আর for each এ তো সেক্ষেত্রে আমি শুরুতেই ফর এর সিনট্যাক্সটা একটু লেখার চেষ্টা করছি ফর এর জন্য শুরুতেই থাকে ইনিশিয়ালাইজেশন দেন থাকে কন্ডিশন দেন থাকে ইনক্রিমেন্ট অথবা কি তাহলে ইনিশিয়ালাইজেশন কন্ডিশন ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট রিপিট করছি ইনিশিয়ালাইজেশন কন্ডিশন ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট প্রত্যেকের মাঝে আবার কি আছে সেমিকোলন রাইট তো বেসিক্যালি লুপিং বলতে আমরা বুঝে থাকি কি একই কাজ বারবার করা মনে করেন আমি আপনাকে বললাম যে এই বিল্ডিংটা ঘুরে আসেন আমি শুধু বলেছি আপনি ঘুরে আসেন এখানে কিন্তু অনেক ধরনের কোশ্চিন অ্যারাইজ হতে পারে আপনি না করেই আপনি ঘুরতে চলে গেলেন বিল্ডিংটা ঘুরছেন রাইট কিভাবে ঘুরছেন সেটা কি আমি বলেছি কোথা থেকে শুরু করবেন সেটা বলেছি কখন ঘোরা বন্ধ করবেন সেটা বলেছি যদি আমার ইচ্ছে থাকে আপনাকে আরো কষ্ট দেওয়ার আমি বলবো যে না আমি কতবার ঘুরতে বলেছি সেটা তো বলি নাই আবার ঘুরো আবারও যদি যান আবার আমার হাতে কিন্তু সুযোগ আছে আমি নির্দিষ্ট করে দেই নাই আপনাকে হয়তো জেনে যেতে হবে যে কয়বার ঘুরতে হবে রাইট আপনি ঠিকঠাক মতোই ঘুরেছেন আরো কষ্ট দিতে যাচ্ছি আমি বললাম যে আপনি কোথা থেকে ঘুরেছেন আপনাকে আমি ওখান থেকে ঘুরতে বলেছি বিষয়টা বোঝা যাচ্ছে সো কোনো কিছু করার আগে কি করতে হবে সেটা আগে ডিফাইন থাকতে হবে রাইট সো ইনিশিয়ালাইজেশন স্টার্ট পয়েন্ট কোথা থেকে আমি শুরু করব এন্ড পয়েন্ট কতদূর আমি যাব আর শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে যাব তার মানে আরেকটা কোশ্চেন আমি করতে পারি আপনি দুইটা জিনিস ফুলফিল করেছেন আপনি কোথা থেকে শুরু করতে বলেছে সেটাও মেনেছেন কয়বার ঘুরতে হবে সেটাও বলেছেন বা করেওছেন এখন আপনি হেঁটে হেঁটে ঘুরে এসেছেন না আমি বলবো যে না আপনি দৌড়ে ঘুরে আসেন তাই না বলতেই পারি আচ্ছা সো এর জন্য তিনটা জিনিস লাগে স্টেটমেন্ট যখন রিপিটেড হয় ইনিশিয়াল ভ্যালু কন্ডিশনাল ভ্যালু আর ইনিশিয়াল ভ্যালু থেকে কন্ডিশনাল ভ্যালু পর্যন্ত আমি কিভাবে যাব ওকে সো আমি যদি একটা ভ্যালু বা একটা কাজ রিপিট করতে চাই যে আমি চাচ্ছি যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব তো আমি ইকো 1 ইকো 2 ইকো 3 ইকো 10 করতে পারবো না ডেফিনেটলি পারবো 1 থেকে 100 পারবো
1 থেকে 1000 পারবো, 1 থেকে 1 লাখ টাইপ করে লেখা কি কঠিন হবে না? ইকো করে করে তাহলে আমি 10টা ইকো দিলাম, তারপর কপি করলাম, তারপরেও কি হাত ব্যথা হয়ে যাবে, রাইট? বাট যদি এটা প্রোগ্রাম করে আমরা করি তাহলে সেটা 2-3 লাইনেই সম্ভব, রাইট? আবার একটু মনে করেন যে আমরা যখন মেল দেখি, মেল বক্সে যাই, ইনবক্সে যাই, আউটবক্সে যাই, ওখানে ডেটাগুলো কিভাবে থাকে? একই ধরনের ডাটা থাকে না? কে পাঠিয়েছে, সাবজেক্ট কি, কখন আসলো, রিপিটেড কাজ, এগুলোকে বলা হয় কি রিপিটেড জব। সব সময় প্রত্যেকটা লাইনের জন্য আলাদা আলাদা কোড না, একই প্যাটার্নের কোড বারবার এক্সিকিউট হচ্ছে, বাট ভিন্ন ভিন্ন ভ্যালু ওখানে প্রিন্ট হচ্ছে। আমি যখন আমার ফেসবুকের হোম পেজে যাই, আমি যখন আমার ফেসবুকের অ্যালার্টে যাই, নোটিফিকেশনে যাই, তখন কি সিমিলার কাইন্ড অফ ভ্যালু সেখানে শো করে? ওখানে কি প্রত্যেকটা আউটপুটের জন্য এক একটা করে লাইন অফ কোড লেখা হয়েছে? নো, ওখানে কি স্টেটমেন্ট ইউজ করা হয়েছে, রিপিটেড স্টেটমেন্ট। ক্লিয়ার? আচ্ছা, সো রিপিটেড স্টেটমেন্ট এমন একটা সিনট্যাক্স ডাটা হ্যান্ডেলের জন্য, ডাটা রিপ্রেজেন্টেশনের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট রোল প্লে করে। আর আমাদের এটা হ্যান্ডেল করা খুব ভালো মতো শিখতে হবে। এবং সবচেয়ে বেশি কাজে লাগবে বেসিক্যালি ফর ইচ লুপটা। আর ফর লুপটা যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য, যে কোনো কমপ্লেক্স সিচুয়েশনে ডাটা হ্যান্ডেল করার জন্য ফর লুপের প্রয়োজন পড়বে। হোয়াইল টু হোয়াইল ইউজ কমে গেছে, যখন ফর ইচ আসে নাই তখন কিন্তু হোয়াইল এর ইউজটা ছিল হিউজ। এখন ফর ইচ আসাতে হোয়াইল এর উপর প্রেসারটা কমে গেছে, বা হোয়াইল তেমনটা আর ইউজ হচ্ছে না। বাট ফর বা ফর ইচ আপনাকে কিন্তু অনেক বেশি ইউজ করতে হবে। সো ফর লুপ দিয়ে যদি আমরা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাই, i equal 1, আমি কত দূর যেতে চাচ্ছি? i less equal 10। i 1 থেকে 10 পর্যন্ত যেতে হলে আমাকে তো 1 যোগ করে করেই যেতে হবে নাকি? যদি আমি 1 বিয়োগ করে করে যাই তখন কি হবে? এটা কি থামবে কখনো? কন্ডিশন তো কখনোই মিট করবে না। তার মানে কি স্টেটমেন্ট কন্ডিশনাল বা রিপিটেড স্টেটমেন্টের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, আমি যদি কোনো ভুল সিচুয়েশন অ্যারাইজ করে দেই তাহলে সে আর কখনোই থামবে না। এই কেসে সেটা আর কখনোই থামবে না, রাইট? আচ্ছা, তাহলে আমি যদি এখন i কে প্রিন্ট করাই $i dot beer সেমিকোলন, বিয়ারটা দিলাম নিচে নিচে আসার জন্য। কত প্রিন্ট হয়েছে একটু শুনি? 1 থেকে 10। এখন আমি যদি এখান থেকে 1 থেকে 1 কোটি দিই, প্রিন্ট হবে না? 10 কোটি, 20 কোটি প্রিন্ট হবে। আমার কি আর অনেক বেশি কোড লিখতে হবে? না, একই ধরনের কাজ এখন আমি খুব সামান্য কোড দিয়েই রিপিটেডলি সেই কাজটা করে ফেলতে পারি। বোঝা যাচ্ছে? সো অত্যন্ত পাওয়ারফুল সিনট্যাক্স, যার মাধ্যমে আমরা এটাকে হ্যান্ডেল করতেছি এবং কিভাবে কাজ করছে সেটা একটু সহজে বলার চেষ্টা করছি। আমরা সবাই একটু জানার বা বোঝার চেষ্টা করব যারা এই সম্পর্কে প্রথমবার দেখছি। রাসেল সম্ভবত ফার্স্ট টাইম। আর কেউ আছেন লুপিং এ ফার্স্ট টাইম? কাউসার আগে দেখেছেন? আগে করেছেন? কে করেন নাই আগে? লুপ দেখেন নাই আগে? কে? একজন। আর সবাই দেখেছেন? ইকরামুল দেখেছেন? বিএসসির সময় দেখেছেন, অনেক আগের কথা। আচ্ছা, ডলার উপরে দেয়া যায়, কোনো সমস্যা নেই। আমি এভাবেও লিখতে পারি, ওভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি, যে কোনো ভাবেই লেখা যায়। ওকে, আচ্ছা, কাজ কিভাবে করছে? i এর ভ্যালু 1, শুরু হচ্ছে কোথা থেকে? 1 থেকে। কন্ডিশন চেক করছে, কন্ডিশন ট্রু আর ফলস? ট্রু। ট্রু হলে সে পরবর্তী স্টেপে যাবে, আদারওয়াইজ যাবে না। ওকে, পরের স্টেপে যাবে, দ্যাট মিন্স ভেতরে আসবে। বাট এখানে কি আছে? ইনক্রিমেন্টটা কি পোস্ট না? পোস্ট ইনক্রিমেন্ট, তার মানে ইনক্রিমেন্ট হবে কখন? পরে। সো আমি যখন এখানে i কে প্রিন্ট করাচ্ছি, i এর ভ্যালু কত?
1 পোস্ট ইনক্রিমেন্ট হওয়াতে পরে যখন আমি রিপিট করব তখন i এর ভ্যালু কত হয়ে গেছে 2 সো 2 দিয়ে কন্ডিশন চেক হবে ট্রু হলে সে ভেতরে আসবে আবার কি পোস্ট ইনক্রিমেন্ট ভ্যালু নিয়ে চেক করবে 3 কন্ডিশন ট্রু এভাবে কয়বার চেক করবে 10 বার যখন পোস্ট ইনক্রিমেন্ট হওয়ার পর i এর ভ্যালু 11 হয়েছে কন্ডিশনটা কি ফলস সে অটোমেটিক বের হয়ে যাবে ক্লিয়ার আর আমি যদি ইনিশিয়াল ভ্যালু 11 দিয়েই শুরু করি তখন কি হবে কন্ডিশন কি হবে লুপ ঘুরবে কেন ঘুরবে না প্রথম কন্ডিশনই কি ফলস হ্যাঁ কোথায় 10 নম্বর লাইনে বিআর এর পর তিনটা ইয়া 10 নম্বর লাইনে বিআর এর পরে বলেন কোটেশন তিনটা একটা কি দেখেন আমার কন্ডিশন ফলস বোঝা যাচ্ছে আচ্ছা সে ঢুকছেই না আবার এখন বিএসসি কে জিজ্ঞেস করি ইঞ্জিনিয়ার একরামুল আমি 70 থেকে 50 পর্যন্ত প্রিন্ট করব কিভাবে করব 50 70 থেকে 50 পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছি এক এক করে কমবে চিহ্নটা চেঞ্জ করলে কোন চিহ্নই চিহ্ন হ্যাঁ প্লাস চিহ্নটা কি চেঞ্জ করে দিব আচ্ছা দিলাম তাহলে কি 70 থেকে 50 হবে ভ্যালু কোথায় কি দিব বলেন 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 70 থেকে 50 10 জায়গায় 70 হবে তারপর চিন্তা করে বলেন আপনার চিন্তাটা ভেতরে ঢুকছে না মাথার ভেতরে ঢুকছে না এটা ভেতর থেকে চিন্তা করছেন না এগুলো উপর উপর চিন্তা করছেন আয়ের মানটা 70 হবে দেখছেন মাথার ভেতরে যাওয়াতে এটা সঠিক হয়েছে তারপর শর্তের জায়গায় 50 হবে তারপর ঠিক আছে দেখি ঠিক আছে কিনা হলো না তো কেন হলো না একটু বলেন তো জিল্লু এটা কেন হলো না কাউসার পেছনে চিহ্নটা কি করতে হবে গ্রেটার দেন করে দিতে হবে দীপু ঠিক আছে ঠিক আছে আচ্ছা এখন ঠিক আছে যে আমার 70 বড় সে 50 পর্যন্ত আসলেই না সে ব্রেক করবে তাই না লেস ওয়ান হলে তো প্রথমেই কন্ডিশন ফলস আসারই কথা না আর মাইনাস মাইনাস করাতে এক এক করে কমতে থাকবে সো এই কাজটুকু করতে এতক্ষণ সময় লাগলো এত জানে হচ্ছে না 70 থেকে 50 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তার মানে আমরা ডিক্রিমেন্টও করতে পারছি উল্টো পথেও চলতে পারি রাইট সোজা পথেও চলতে পারি উল্টো পথেও চলতে পারি I minus equal 3
ঠিক আছে, ওভাবে আপনি পাচ্ছেন। নাও এখন একটা কাজ করবে, হুম একই কথা, আয়ের ভ্যালু 0 করে দেবেন তাহলেই হবে। হ্যাঁ, 1 থেকে শেয়ার নিয়ে নেবেন। আমার এনার নাম জানো কি? জাকারিয়া। জাকারিয়া না আপনার নাম? গোলাম রাব্বানি। হ্যাঁ, রাব্বানি আমার নাম। এগুলো সবার ঠিক হয়নি। গোলাম রাব্বানি, রাইট। গোলাম রাব্বানি সাহেব এখন যে কাজটা করবে সেটা হচ্ছে যে আমি 70 থেকে 50 এর মধ্যে অড যে ভ্যালুগুলো সেগুলো দেখতে চাচ্ছি, অড ভ্যালুগুলো দেখতে চাচ্ছি। তার মানে 69, 67, 65 এভাবে 51 পর্যন্ত দেখতে চাচ্ছি। রেঞ্জ আমার 70 to 50, বাট এর ভেতরে অড যে ভ্যালুগুলো আছে সেগুলো দেখতে চাচ্ছি। কি করব বলেন আপনি? করাই তো আছে। রেদওয়ান বলেন। আইকে 2 দিয়ে মডুলাস করলে ভাগশেষ পেলে জিরো না হলে নট ইকুয়াল 0, হ্যাঁ, তাহলে আমরা কন্ডিশন লিখতে পারি ইফ $i mod যদি ইকুয়াল ইকুয়াল 0 হয় তার মানে কি ইভেন, তাই না? 2 ইকুয়াল ইকুয়াল যদি 0 হয় তাহলে কি ইভেন। একটু চেক করে দেখেন, ইভেনই আসবে, ইভেনই আসছে, রাইট। আর যদি আমি নট ইকুয়াল 0 হয়, নট ইকুয়াল 0 হলে সেটা হয়ে যাবে কি অড। বোঝা যাচ্ছে? আচ্ছা, ওকে। কারো কোশ্চেন আছে ফর এর সিনট্যাক্স নিয়ে? বেসিক সিনট্যাক্স, আমি কিন্তু নেস্টিং এ এখনো যাই নাই। ওকে, নেস্টিংটা আমরা আস্তে আস্তে যাব পরের দিকে। বেসিক সিনট্যাক্সে কারো কোনো কোশ্চেন আরই নেই? প্রিফিক্স I1 গ্রেটার আর লেস। হ্যাঁ, হ্যাঁ, কত দূর যেতে হবে আমাকে বলেন? 1 থেকে 10 পর্যন্ত। প্লাস প্লাস আই, রাইট। সো ইন দ্যাট কেস আমাদের আউটপুট সিনারিও একটু দেখি। 1 থেকে 10। অ্যাকচুয়ালি একটা হচ্ছে এই আয়ের ভ্যালুটা মানে কন্ডিশন চেকের পরে সে ভেতরে চলে আসে, দেন পরে গিয়ে সে ভ্যালু পিক করে।
পোস্টের ক্ষেত্রে আমি কথা একবার উল্লেখ করেছি যে পোস্ট আর প্রি সেম। এই জন্যই বলা হয় যখন পরে রিড করতে যাচ্ছে প্রি হলে সে প্রি ধরে নিচ্ছে, পোস্ট হলে আগে থেকে তো সে ডিফাইন করেই রেখেছে আর ভ্যালু। বুঝতে পেরেছেন? আচ্ছা, সো ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ কাছাকাছি। হোয়াইল লুপ দিয়ে যদি আমরা করতে চাই যে ডলার আই ইনিশিয়ালাইজেশনটা উপরে, হ্যাঁ, তারপরে হোয়াইল, এখানে কন্ডিশন বসে যে লাইক ডলার আই লেস ইকুয়াল কত 10, দেন নিচে বসবে কি ডলার আই ডট বিআর, আর শেষে সবার শেষে স্টেটমেন্টের কাজ শেষ, সবার শেষে আমি করব কি আই প্লাস প্লাস আর আই মাইনাস, এটা আমার ইচ্ছে অনুযায়ী প্রয়োজন অনুযায়ী। সো ফরে যেরকম এক লাইনে ইনিশিয়ালাইজেশন কন্ডিশন এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বসে, এখানে কিন্তু ভেরিয়েশন আছে, উপরে ইনিশিয়ালাইজেশন, এখানে কি কন্ডিশন এবং সবার শেষে কি ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, বাট কাজের ধরন বরং সেম, সেও 1 থেকে 10 পর্যন্তই প্রিন্ট করছে। হ্যাঁ, নেস্টিং এর জন্য ভালো, রাইট? নেস্টিং যে একটার ভেতরে আরেকটা, তখন ফর। হোয়াইল মূলত ইউজ হয় ডেটাবেস হ্যান্ডেলের জন্য বা স্পেশাল কেসগুলোতে আমরা হোয়াইল লুপ ইউজ করে থাকি। অ্যারে নিয়ে কাজ করলেও আমরা হোয়াইল লুপের ইউজ করে থাকি। ক্লিয়ার? সো হোয়াইল নিয়ে, হোয়াইলের সিনট্যাক্স নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আমরা কিন্তু শুধু সিনট্যাক্সই শিখছি, আমরা প্রপার ইউজ কিন্তু এখনো দেখি নাই বা রিয়েল লাইফ এক্সাম্পল এখনো দেখি নাই। ওকে, নাইস, আমরা হোয়াইল লুপটাও দেখলাম। এবার আলোচনায় আসি ডু হোয়াইল। ডু হোয়াইল ইন্টারেস্টিং, এখানেও ইনিশিয়ালাইজেশনটা শুরুতেই করে নিতে হয়, দেন বলতে হয় ডু, দেন ভেতরের কাজ। ওকে, ভেতরের কাজ অনুযায়ী আমি যদি বলি যে তুমি আই কে প্রিন্ট করো, দেখেন হোয়াইলটা বসলো কোথায়, কন্ডিশন নরমালি হোয়াইল উপরে বসে, এখন হোয়াইল বসেছে কোথায়, নিচে। সো সিনট্যাক্স যেমন একটু ওলট পালট, এর কাজের ধরনও একটু ওলট পালট। হ্যাঁ, কেমন কাজের ধরন ওলট পালট? কেন কাজের ধরন হচ্ছে যে প্রথমবার যখন সেই স্টেটমেন্টে ঢুকবে কোনো প্রকারের কন্ডিশন চেকিং হবে না, কোনো প্রকারের কন্ডিশন চেকিং হবে না, বাট দ্বিতীয়বার থেকে কন্ডিশন চেক করবে। ওকে, হ্যালো সবুজ, হ্যাঁ আছি আমি, ভালো আছি, হ্যাঁ আগামীকাল ছয়টায়, ঠিক আছে। তাহলে কি হচ্ছে যে আমরা এখানে যে সিনারিওটা পাচ্ছি, এখানে কিন্তু কোনো কন্ডিশন নেই, সে সরাসরি ঢুকে যাবে স্টেটমেন্টে, ঢুকে আবার এখানে ইনক্রিমেন্ট হোক ডিক্রিমেন্ট সে এখানে সেটা করবে, শেষে এসে কি করবে কন্ডিশন চেকিং, যদি কন্ডিশনটা ট্রু হয় রিপিট করবে, বা ট্রু থাকলে রিপিট করতে থাকবে, যতক্ষণ ট্রু থাকবে রিপিট করবে, আর যদি কন্ডিশন ফলস হয় সে আর রিপিট করবে না। ফর এক্সাম্পল, আমার আয়ের ভ্যালু 10, ওকে, আমার আয়ের ভ্যালু 10 প্রিন্ট হয়েছে, আই ইনক্রিমেন্ট হয়েছে, দেন আমি হোয়াইল কন্ডিশনে আছি, চেক করে দেখি রিপিট হয়েছে, 10ই প্রিন্ট করেছে, একটু খেয়াল করেন, 10 প্রিন্ট করার পর আমার কি হয়েছে ইনক্রিমেন্ট হয়েছে, আর ওই ইনক্রিমেন্টটা দিয়ে যখন আমি কন্ডিশন চেক করছি 11 হয়ে গেছে, তখন কন্ডিশন কি আমার ফলস, এই কন্ডিশন কি আর রিপিট হবে বা এই স্টেটমেন্টটা কি রিপিট হবে, রিপিট হবে না। হ্যালো হ্যালো, বিআইটিএম এ যান, আপনি 402 চলে যান, 402 গিয়ে ওদের প্রজেক্ট গুলো সুন্দর করে পেন ড্রাইভে নিয়ে না,
আর একটা সাদা কাগজে ওদের নামটা নিয়ে নেন, যাতে আপনি একটা রেজাল্ট তৈরি করে ফেলতে পারেন এক্সেলে। অথবা একটা কাজ করেন, আপনি একটা এক্সেল ছেড়ে দেন, ওই এক্সেল ফাইলে তারা তাদের নাম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার দিয়ে দেবে, পরে আমরা মার্কস বসিয়ে দেবো। ঠিক আছে, যদি নেটওয়ার্ক থাকে একটা এক্সেল বানিয়ে ওটা শেয়ার করে দেন, সবাই তার নাম ধাম ওগুলো লিখে, আপনি বসে শুধু ওদেরকে চেক করেন। আর ওখানে ওই আছে সম্ভবত হাসান আছে, হাসানকে গার্ড দিতে বলেন, আর কে কি করছে ওটা একটু হার্ডলি দেখেন, চেক করেন। তাহলে কি হলো ভয়েলের বেলায়, যে প্রথমবার কন্ডিশন দেখেন, আমি যদি এখানে 100 দেই, কন্ডিশন কি ফলস না? তারপরেও কি একবার সে রিপিট করবে, মানে একবার স্টেটমেন্টের মধ্যে ঢুকবে, তারপরে সে কন্ডিশন চেক করবে, কন্ডিশন ট্রু হলে রিপিট করবে, আদারওয়াইজ না। তো অনেক সময় দেখা যায় যে কোনো একটা স্টেট কন্ডিশন চেকিং ছাড়াই এক্সিকিউট করা হচ্ছে, দ্বিতীয়বার থেকে কন্ডিশন চেক করা হচ্ছে। রিপিট করছি, কোনো একটা স্টেট কি করা হচ্ছে, কোনো একটা স্টেট প্রথমবার নরমালি ঢুকতে দেয়া হচ্ছে, তারপরে যখন পরের বার আসতে হচ্ছে তখন তাকে কন্ডিশন মিট করে আসতে হচ্ছে, তখন আমরা ইউজ করব কি ডু হোয়াইল লুপ। ফরেস্ট লুপটা আলোচনা করা যাবে না, কজ আমরা অ্যারে জানি না, অ্যারে উপর বেস করেই ফর ইচ এর কাজ। সো নেক্সট ক্লাসটা বেসড অন অ্যারে এন্ড ফর ইচ, সাথে সাথে অ্যারে যখন আলোচনা হবে তখন মেথড আলোচনায় আসবে, অ্যারে যখন আলোচনা হবে গ্লোবাল অ্যারে আলোচনায় আসবে, $_ get, $_ post, $_ এই বিষয়গুলো আলোচনায় চলে আসবে। সো নেক্সট ক্লাস মোস্ট ইম্পর্টেন্ট, আরো বেশি ইম্পর্টেন্ট প্রিপারেশনের জন্য। হ্যাঁ, এর মধ্যে আপনারা পড়াশোনা করবেন, নেক্সট ক্লাসে এসে সবাই সবার সাথে শেয়ার করবেন। ওকে, ওই দিন আমি অনলাইন স্টুডেন্ট, ক্লাসরুম স্টুডেন্ট যারা মিস করছে সবাইকে ডাকবো, সবাই থাকবেন, ডিসকাশন করবেন এবং পরের দিন ভালো মতো পরীক্ষাটা দেবেন। এবং এই অবস্থাটা জারি রাখতে হবে, কারণ আমাদের যদি ভালো করতে হয় গ্রুপ স্টাডি ছাড়া অন্য কোনো ওয়ে নেই। হ্যাঁ, আর যারা পাস করবে, রাইট, যারা পাস করবে তাদের জন্য ইনসেনটিভের ব্যবস্থা আমি রাখছি। ইনসেনটিভটা কাজ করেই অন করতে হবে। আমি 12 থেকে 15 জনকে পাঠাবো একটা কোম্পানিতে, 2-3 মাসের একটা পার্ট টাইম জব আছে সেখানে। 2-3 মাসের পার্ট টাইম জব আছে, ভেরি সিম্পল জব, কিছু ডাটা হ্যান্ডেল করতে হবে আর কি। আপনি ফটোশপ এবং ডাটা ফর্মুলেশন আর কি, তারা হয়তো 2-3 ঘন্টার একটা ট্রেনিং দিয়ে দেবে, ডাটা দিয়ে দেবে, ওই ডাটাগুলোকে আপনাকে ম্যানেজ করে দিতে হবে, কাইন্ড অফ ডাটা এন্ট্রিও বলতে পারেন। বাট বেনিফিট হচ্ছে এরকম যে আপনি যদি বাসায় এসে মোটামুটি কাজ করেন, 6-7 ঘন্টা কাজ করেন প্রতিদিন 5 দিন, মাসে আপনি হয়তো 12 থেকে 15 হাজার টাকা ইনকাম করতে পারবেন। এটা ফর 2 মান্থ অর 3 মান্থ। কোম্পানির সাথে আমার কথা চলছে, আমার কাছ থেকে 15 জন চেয়েছে এবং আমি ওই 15 জনকেই পাঠাবো যারা পাস করবে। এটা হচ্ছে মানে জাস্ট এক্সাম ইনসেনটিভ বলতে পারেন, বাট জবের চেষ্টাও কিন্তু আমরা করছি ব্যাকগ্রাউন্ড থেকে ফুল টাইম জবে। হ্যাঁ, এটা হচ্ছে পারফরমেন্সের উপরে নির্ভর করবে, আগেই ডিক্লেয়ার করেছে। যে 7 জন পাস করেছে তারা যদি আগ্রহী হয় সেই কাজে, তাদেরকে আমরা ইনশাআল্লাহ পাঠাবো সেখানে। বুঝতে পেরেছেন? কাজটা হচ্ছে ভেরি সিম্পল টাইপের জব, বাট কারো যদি ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে, কাজ করতে চায়, যে ধরনের যে কোনো কাজই আমরা করতে রাজি, সেই টাইপের লোককেই আমি পাঠাবো। যাদের হাংরিনেস আছে কাজের, যে আমার যে কোনো কাজ দিলেই চলবে, আমি কাজ করব, আমি তাদের পাঠাবো এবং তারা কাজ নিয়ে আসবে, বাসায় বসে কাজ করবে। দ্যাটস অল। কোম্পানিটা হচ্ছে গুলশানে। ওকে, সো নেক্সট মঙ্গলবারে হয়তো আমি কোম্পানির কাছে আপনাদের নাম ধামগুলো পাঠাবো, আপনাদের রেজাল্টটা নিয়ে তারপরে আমি দিয়ে দিব। ঠিক আছে, সো আমরা পরীক্ষাটা খুব ভালো করে দেই, এ ধরনের সুযোগ আমাদের হাতে আরো আসবে, রাইট? ইনফ্যাক্ট আমরা জবের চেষ্টাটাই মূলত করছি। আমরা যদি একটু হার্ডলি চেষ্টা করি তাহলে মনে হয় আমাদের কাছে সমস্যা হবে না।
BCCLICT টার্গেট 60%, 60%। 60% এমপ্লয়েড করা ওদের টার্গেট। ওকে, BCCLICT টার্গেট আর কি। সো ডেফিনেটলি আমার সঙ্গে তাদের ওই ধরনেরই এগ্রিমেন্ট আছে। মানে এখানে পাস করলে মানে তোমার পাস করলে মানে আপনি চাকরি করবেন। ওটা তো সার্ভিস দিতে হবে। ওটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান থেকে পার্ট টাইম জবের যে ব্যবস্থাটা, তো বলবে তারপরে পার্ট টাইম ফিনান্সিয়াল সাপোর্ট বলতে পারেন। আপনি যদি 2 মাসে 20,000 টাকা বাসায় বসে ইনকাম করতে পারেন কাজ করে, ডেফিনেটলি আপনাকে কাজ করতে হবে, এমনি এমনিতে দেবে না, এফোর্ট দিতে হবে অনেক, দেন আপনি পারবেন। বাট এটা করতে গিয়ে যেন কোর্স হ্যাম্পার না হয়, আমি ওইটাও খেয়াল রাখি যে কোর্সে কাজ করতে যেন আপনাকে ক্লাস করতে বা ক্লাসের কাজগুলো শিখতে যেন হ্যাম্পার না হয়, এটা আমি মাথায় রাখি। কিন্তু আওয়াজ করবে তো মিনিমাম এত আওয়াজ করতে না না, আপনি যে হিসেবে কাজ করে তাদের জমা দেবেন সেই হিসেবে তারা আপনাকে পয়সা দেবে। হবে। কাজ করার অভিজ্ঞতা আছে। বুঝতে পেরেছে? আপনি যতটুকু কাজ করবেন ততটুকু দেবে। আপনি যদি 2,000 টাকার কাজ করেন 2,000 টাকা দেবে আপনাকে, আপনি 20,000 টাকার কাজ করেন 20,000 টাকা দেবে তারা। কাজ নিয়ে আসবেন, কাজ বুঝিয়ে দিয়ে আসবেন, কাজ নিয়ে আসবেন। বুঝতে পেরেছি? আমি তাদেরকে পাঠাবো, আমি কথা বলে রেখেছি আগামী মঙ্গলবার বুধবারের দিকে তার নামগুলো পাঠাবো। আপনাদের ফিজিক্যালি ওখানে যেতে হবে, ফিজিক্যালি গিয়ে কাজটা বুঝে নিতে হবে, তারা হয়তো 2-1 ঘন্টা ট্রেনিংও করাবে যে এই কাজটা এভাবে করতে হবে পারফেকশনের জন্য, দেন আপনাদের কাজ দিয়ে দেবে। হ্যাঁ, এই মানে কাইন্ড অফ কিছু কাজ হয়তো ইমেজের উপরে হয়তো ডাটাগুলো আছে, ইমেজ থেকে ডাটাগুলো নিয়ে আপনাকে ফর্মে দিয়ে দিতে হবে, এই টাইপের একটা কিছু কাজ আমি যতটুকু জেনেছি। আমি বোঝাতে পেরেছি? এ ধরনের কাজের অফার বা এ ধরনের বিভিন্ন ধরনের বিষয় আমাদের কাছে রেগুলার আসে। সো আপনারা ক্লাস করতে থাকেন, মূল টার্গেটটা হচ্ছে সেটেলমেন্ট, তাই না? সেটেলমেন্ট হচ্ছে একটা ফাইনাল টার্গেট কি জব। সো ওর জন্য কিন্তু নিজেদের প্রিপেয়ার করতে হবে। আর আমরা আমরা কিন্তু ডিমোরালাইজড হব যদি আমরা কোশ্চেনারিতে মানে পরীক্ষাতে পাস করতে না পারি।